আপনার বউ থাকা অবস্থায় আপনার বউ আর একটা ছেলে নিয়ে কক্সবাজার হোটেলে কক্সবাজারে গিয়েছে। কক্সবাজারে একটা হোটেল আছে আমার ফ্রেন্ডের, সে ওই হোটেলে না গিয়ে অন্য হোটেলে একটা থেকেছে সে। আর একটা ছেলের সাথে আর এক হোটেলে কক্সবাজারে আপনার বউ। আমার ওই ফ্রেন্ডের ম্যানেজারকে বলছে আপনার ভাইকে বলবেন আপনার হোটেলে আমি উঠছি। আচ্ছা তোর হোটেলে উঠছে তো ভাবি? না ভাই আমার ভাবি তো উঠে নাই। না ভাবি আমার হোটেলে উঠে নাই। একদিন পর ওই হোটেলে সে উঠে। তো উনি মনে করেছে আমি হয়তো বা জানবো না। এর মাঝখানে আমার কাছে খবর চলে আসে উনি কোনো এক ছেলের সাথে, আমার বোনও জানে কোন এক ছেলের সাথে কক্সবাজারে। আপনার বউ থাকা অবস্থায় রাইট। তো উনি ওই ভিডিওটা ভাইরাল করলো। অফিস থেকে প্রেশার আসলো এটাকে ডিলিট করার জন্য। এই ভিডিওটা সে ছাড়াইছে আমার এক্স এক কলিগের মাধ্যমে। আপনার ওয়াইফ যে খোলামেলা পোশাকে এটা আপনি জানতেন? রেস্টুরেন্ট থেকে তাকে আমি দেখি জনের সাথে রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে, হাতে খাবার। আমি কোনো সিনক্রেট করি না। উনি আমাকে পায়ে বলছে কিছু রাস্তাঘাটে কোনো সিনক্রেট করো না। তো উনি বলতেছে উনি কাউকে ওনাকে চেনে না, পরিচয় ফেসবুকে পরিচয়, ওনার সাথে উনি খেতে গেছে। আলহামদুলিল্লাহ আমার বেবি হলো। বেবি হওয়ার পর ওনার আস্তে আস্তে বেবির প্রতি মন ওঠা শুরু করলো। বেবিকে উনি খাওয়ায় না, দাওয়ায় না, কোনো কিছু করে না। উনি ওনার ফোন নিয়ে ব্যস্ত। বেবি আমার বেবি ওর মতো করে বড় হচ্ছে এবং খুব ঠান্ডা মেজাজে বাচ্চা। ওকে সে টেক কেয়ার করে না, খাবার দাবার কোনো কিছুই নেই। দেখা গেল সকালবেলার খাবার সন্ধ্যা থেকে সে খাওয়াচ্ছে। আমার বেবি রাত 11টা-12টার দিকে অপেক্ষা করে আমি কখন যাব তাকে খাওয়াবো। তাকে আমি খাওয়াতাম, আমি ঘুম পাড়াতাম। ডিভোর্সটা আমি দিয়েছি। কেস করলো কে? সে। কিসের কেস দিছে? নারী শিশু? না, নারী শিশু দিয়েছে, আপনার কেস দিয়েছে। আর কাকে রেপ আমাকে করছি তাকে। আর হইলো ওয়াইফ কি কেস দিতে পারে না? আপনার বউ আপনাকে কেস দিয়েছে এবং বাচ্চা নষ্ট মামলা দিয়েছে। আপনার বউ আপনাকে কেস দিছে? রাইট। আমি জেলে গেলাম। কতদিন ছিলেন? 117 দিন ছিলাম। আপনি তো আপনার নাম বলতে চাচ্ছেন না, কিন্তু হয়েছেটা কি বলেন তো? ভাইয়া খুব সুন্দর একটা জীবন যাপন করছিলাম আমার বাবা আমার মাকে নিয়ে। আমার বাবা মা আমার কাছেই ছিল। তো আমার বাবা আপনার করোনার ফার্স্টের দিকে উনি স্ট্রোক করে মারা যায়। তো পরবর্তীতে আমার মার সাথে আমার থাকা হয় এবং উনি আমার সাথে কন্টিনিউয়াসলি থাকে। তো বাবা মারা যাওয়ার আগে আপনার আমার বিয়ের জন্য অনেক কিছু চেষ্টা করেছে। তো আমি সামহাও কোনো কারণে বিয়ে করিনি। তো 2021 নাগাদ তো আমার এক এমপ্লয়ি, তারই এক ফ্রেন্ড এমপ্লয়ি জবের জন্য আসে। তো জবটা আর কি হয়ে যায় তারপরে তাকে জব দেওয়ার পর একটু পরিচয় কথাবার্তা হয়। তো আমার এমপ্লয়িকে সেদিন আমার নাইট ডিউটি ছিল, তো আমার সাথে আরও কয়েকজন ছিল। তো বলতেছে ভাইয়া কিছু খাওয়া দাওয়া করবো। আমি কাছে খাওয়া দাওয়া করবি? তখন রাত। তো ওকে ফোন দিচ্ছি। তোকে ফোন দিয়ে বললাম যে তুই এটা রান্নাবান্না কর, সমস্যা নয়, আমি টাকা দিয়ে দিব। আমি জানতাম না আমার ওয়াইফ সেই ফোনটা পিক করে। আমি জানতাম না সে পিক করে। তো সে নিজে রান্নাবান্না করে সব কিছু পাঠায়। তো খাওয়া দাওয়া আসার পর তো আমি ওকে ফোন দিয়ে থ্যাঙ্কস বললাম। তো আমি জানতাম না যে সে কথা বলতেছে। তো এইভাবে কথাবার্তা শুরু হয়, হয়। তো কন্টিনিউয়াস তার সাথে সম্পর্কটা একটু গভীর দিকে যাওয়া শুরু করে, কিন্তু কোনো কারণে তার সাথে আমার বিয়ে হওয়ার কোনো কথাই না। সামহাও বাসায় বলা হলো। বাসায় বলা হওয়ার পর আম্মুর কাছে তাকে নিয়ে যাওয়া হলো। তা আমার মা কোনো কারণে জানি রাজি হলো না, বলে কি না আমি চাচ্ছি না। তারপর বড় আপু, ছোট আপু, মেজ আপু বলতেছেন মা বাবা অনেক চেষ্টা করলো বিয়ে করার জন্য, তো এখন যখন চোট চাচ্ছে তো বিয়েটা হয়ে যাক। তো আম্মা রাজিই না। তারপরে অনেক ভাই বোন কষ্ট করে রাজি করে আপনার বিয়ের ডেট 3বার ক্যান্সেল হলো। তো এর মাঝখানে আমি জানতাম উনি একজন ম্যারিড। তো উনি সংসার টংসার কোনো কিছুই করেনি। তো তার নাকি ডিভোর্স হয়ে গেছে 7 দিনের মাথায়। তারপর উনি কী করলো, ডিভোর্স আবার উনি ডিভোর্স দেওয়ার 7 দিনের মাথায় আমাকে বিয়ে করলো। তো এটা আমি আমার ফ্যামিলির কাছে একটু হাইট রেখে গেছি, কারণ একটা ফ্যামিলি অবশ্যই এটা নিয়ে কথা বলবে। তো সংসার জীবন শুরু করলাম। ঠিক 7 দিনের মাথায় খুব বড় একটা ঝামেলা হলো। ঝামেলার মাথায় বড় বোনের বাসায় বিচার বসলো। তো ওনার ফ্যামিলি মেম্বার কেউ ছিল না, না ভাই বোন কেউ ছিল না, উনি একাই ছিল। তাই আমি বিয়েটা করেছি আমার এই ফ্রেন্ড সার্কেলকে তারা ভাই বাদার বানিয়ে ভাই পরিচয় দিয়ে বিয়েটা করি। তো যেন কোনো প্রবলেম না হয়, তার মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে। তো ওইখানে ঝামেলা হইলো। ঝামেলা এক পর্যায়ে উনি আমাকে ডিভোর্স দিয়ে দিবে। তো আমার মা বলছে ডিভোর্স কেন দিবা, যা হয়েছে আমাদের মধ্যেই তো ফ্যামিলি প্রবলেম, আমরা তো সলভ করবো। তো এক কথা দুই কথা আমার মা মাফ চাইলাম, আমি মাফ চাইলাম, সবাই ভুল হয়েছে শেষ। তো আমার বলতেছে বয়স কম, ঠিক হয়ে যাবে। 1 মাস 2 মাস পর একটু না ঝগড়া লাগে।
তারপর ওনার বাবার সাথে আমার কথা হলো, ওনাকে ম্যানেজ করলাম। তারপর ওনাদের বাসায় গেলাম, বাসায় গিয়ে এর মাঝখানে বলতেছে তার বোন, তার সৎ মা তাকে নির্যাতন করে, খাবার দাবার দেয় না, চাচ্ছে ওর বোনকে নিয়ে আসতে। আমি বললাম ওকে ঠিক আছে, সমস্যা নেই, আমরা দুজন জব করি, তো আম্মা যদি সারাদিন বাসায় থাকে, ও আসলে সমস্যা কোথায়। আম্মাকে বললাম, বলো নিয়ে আসো। নিয়ে আসার পর 1 দিন 2 দিন 3 দিন ভালো ছিল, 7 দিনের মাথায় ঝামেলা শুরু হলো। মানে ওর বোন আপনার বাসায় আসার পর থেকেই ঝামেলা শুরু হলো। আচ্ছা, এইটা প্রবলেম, ওইটা প্রবলেম। তো আম্মু কিছু জিনিস না করে, যেহেতু আম্মা অনেক বছর ধরে আমরা একই এলাকায় থাকি, তো উনি বলতো যে এই বাসায় যেও না, তো উনি কন্টিনিউসলি এই বাসায় যেত, আমার শালিকা। তো এই ঝামেলার একটা পর্যায়ে প্রবলেম শুরু হলো, ঝগড়া কন্টিনিউসলি হইলো, আর উনি ঝগড়া হলেই বাসা থেকে বেরিয়ে যেত। তো সবার কথা হলো বাসা থেকে কেন বেরোচ্ছ, ঝগড়া হতেই পারে। আর এই ঝগড়ার মাঝখানে তুমি তোমার ফ্রেন্ড সার্কেল সবাইকে জানাচ্ছ ঝগড়া হচ্ছে, জিনিসটা উনি ফ্ল্যাশ করতো প্রচুর। ফ্ল্যাশ করার পর কি হতো, আবার চলে আসতো, কিন্তু সবাই একটা খুব খারাপ ধারণা নিত আমার প্রতি। কিন্তু পরবর্তীতে দেখা যেত কি প্রবলেমটা আমার না, ওনারই। একটা সিলি ব্যাপার, ধরেন সপ্তাহে একটা দিন কি হয়, কাজ করার পর একটু ঘুমাতে মন চায়, ওই দিন বাসায় কোনো রান্নাবান্না হবে না, তাকে নিয়ে বাইরে খাইতে যাবে, না হলেই প্রবলেম। তো যেহেতু আমার মা আছে, তো উনি সাধারণত বাইরে যেতে চায় না, তো আমি বলতাম আম্মুকে বলো, না আম্মু যাবে না। তো কী হইতো, উনি খাওয়া দাওয়া শেষ করে আমার মার জন্য কিছু আনতো না। তো এটা একটা আসতে, আমার মা যদি রান্না করে এটা ভালো লাগে না, উনি রান্নাবান্না করতে পারবে না, উনি সারাদিন ওনার ফোন নিয়ে ব্যস্ত, চ্যাটিং সব কিছু A to Z। তো একটা পর্যায়ে আপনার কন্টিনিউসলি ঝামেলা শুরুই হলো, ঝামেলা আর থামলো না। তা আমার মা একটা পর্যায়ে চিন্তা করলো যে না, আমি আর থাকবো না এখানে। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর আপনার কন্টিনিউসলি উনি আমার কাছে, উনার বড় ছেলে বা মেয়েদের কারো বাসায় যাবে না। তো উনি সিদ্ধান্ত নিল উনি গ্রামে চলে যাবে, যেখানে আমার বাবা কখনো তাকে নিয়ে যেতে পারেনি। তো ওনার সিদ্ধান্ত উনি গ্রামে চলে যাবে। তো এটা আমি কোনোভাবে জানি না, যেদিন চলে যাবে সেই দিন আমি জানতে পারি, আমার ফ্যামিলি, আমার দুলা ভাই, ওনারা সবাই আসে যে আম্মু গ্রামে চলে যাবে। আমি কথা, আম্মা গ্রামে কেন চলে যাবে, উনি তো গ্রামে থাকতে পারবে না, ওনার সে অভ্যাস নেই। তো আমার ওয়াইফ বলতেছে কেন নাই, উনি যেতে দাও। আমি কেন যেতে দেবো, উনি তো থাকতে পারবে না। তো আমার মা যাবেই। তো আমার মার সাথে একটু ঝগড়া, প্রচুর পরিমাণে ঝগড়া হয়, ঝগড়ার পর উনি গ্রামে চলে যায়। তো আমিও ওই বাসায় ছেড়ে দিই, নতুন বাসায় উঠি। তো ফার্স্ট ঈদ, কোরবানি ঈদ, তো আমার মাকে ছাড়া আমার কখনো হয়নি আমার জন্মের পর। প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আমার মন বলতেছে আমার মার কাছে আমি যাব। তো আমি গেলাম রাত্রেবেলা, রাত 3:30 অফিস শেষ করে আমি বাসায় গেলাম, চাঁদ রাত, পরের দিন ভোরবেলা ঈদ। তো আমার ওয়াইফ শোয়া ছিল, তো আমি বলতেছি আমি বাড়িতে চলে যাব, আমি ঈদ করবো আমার মার সাথে। সে বলছে তুমি যেতে পারবো না। কেন, আমি ঈদ করবো আমার মার সাথে, আমার মন টিকতেছে না। এটা নিয়ে সে রাত 4টার দিকে আমার সাথে প্রচুর ঝগড়া। তাও আমি চলে গেলাম এই বৃষ্টিতে। উনি আর যাইতে চাইল? উনি যায়নি, উনি যাবে না। ওনার কথা হলো কেন তুমি ঈদ মাটি করবো আমার। আমি বলছি না, আমার মা ছাড়া আমি ঈদ করতে পারবো না। তো এই বৃষ্টিতে প্রচুর ঝড় হচ্ছিল, এই ঝড়ে প্রায় 1 ঘন্টার মতন বাসের জন্য ওয়েট করে আমি বাইরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাইরে যখন বাসে আমি, তখন আমার মা কল দিছে, তুই কি বাসায় গেছিস? আমি বলি না, আমার বাসায় যাইনি, আমার দেরি হবে। মা তুমি রান্না করছো? আমি কার জন্য রান্না করবো, যে আমার ছেলে সেই তো আজকে নাই। তো কি হলো, গেলাম বাড়ির কাছে গিয়ে ওনাকে ফোন দিলাম, উনি কোনো কিছু রান্না করেনি। যাওয়ার পর উনি আমাকে দিয়ে খুবই খুশি, যে আশা করে নাই যে আমি তাকে যাব। তো ওইখানে আমি একটা দিনও থাকতে পারিনি, প্রচুর পরিমাণে ফোন আসা শুরু করলো, আমার ফ্রেন্ড সার্কেলকে বিচার দেওয়া শুরু করলো, আমার বোনদেরকে বিচার দেওয়া শুরু করলো। তো একটা সময় আমার মা বললো কি, বাবা তুই চলে যা, তুই আমার জন্য আর ঘরে অশান্তি করিস না, আমার সাথে ঈদ করছিস না, এখন চলে যা। আমি বিকালে ভাতও খেতে পারিনি, ওনার সাথে 2-3 ঘন্টা থেকে আবার 3:30 আমি রওনা দিলাম। এসে আবার ঝগড়া কন্টিনিউস শুরু হলো, এবং ঝগড়া কন্টিনিউস চলতোই, কোনো ইয়ে নেই। তার চলাফেরা উগ্র চলা শুরু হলো প্রচুর পরিমাণের। তো উনি যখন ওনার গ্রামের বাড়ি যেত, তো বোরকা পরে থাকতো। তো আমি কি হয়, একটা নতুন জামাই গেলে কি হয়, মানুষ কিন্তু আশেপাশে থেকে অনেক মানুষ আসে, আমি ওখানে কোনো মানুষ আসতে দেখতাম না, একদম বন্দি। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, তো আমার শাশুড়ির কবর কোথায়?
বললো ওইখানে কবর, কিন্তু ওনার কখনো আমি ছবি দেখিনি। 3 বছর 4 বছর লাইফ ওনার কোনো ছবিও দেখিনি, কবরও দেখিনি। আমি 2-3 বার গিয়েছি, কখনো দেখিও নাই বা কেউ আমাকে দেখায়ও নাই। তো কন্টিনিউয়াসলি আপনার একবার কি হলো, আমার চাকরি ট্রান্সফার হয়ে গেল। আগে একই জায়গায় ছিলাম, ট্রান্সফার হয়ে গেল। তো আমি জিপিএস সিস্টেম সেট করে রেখেছিলাম, উনি জানতো না। তো উনি আমাকে বলতেছে উনি অফিসে আছে, কিন্তু আমি দেখতেছি উনি সংসদ ভবনের ওখানে আছে, মুভিং করতেছে। তো আমার ভিজিট ছিল, আমি বেরোলাম, আমার এক কলিগও ছিল, কারণ আমি জানতাম কিছু জিনিস আমি পাচ্ছিলাম যে উনি কারোর সাথে ঘুরতে যায়, এটা করে ওইটা করে। তো আমি এত মাথায় দিয়ে নেই, মানুষ তো অনেক কিছু বলবে। তো জিপিএসে ট্র্যাকিং করতে 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 একটা রেস্টুরেন্ট থেকে তাকে আমি দেখি, দুজনের সাথে রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে, হাতে খাবার। দেখার পর আমি কোনো সিনক্রেট করিনি, উনি আমাকে পায়ে বলছে পিছনে রাস্তাঘাটে কোনো সিনক্রেট করো না। আমি কোনো সিনক্রেট করি নাই, ঠিক আছে চলেন। তো উনি বলতেছে উনি কাউকে ওনাকে চেনে না, জাস্ট পরিচয়, ফেসবুকে পরিচয়, ওনার সাথে উনি খেতে গেছে। এমন কোনো দিন নেই তার সাথে আমার বাইরে খাওয়া হতো না। আমি অফিস থেকে পিক করে, তাহলে এমন কোনো রেস্টুরেন্ট নাই যে সে আমাকে চিনে না, তাকে খাওয়ানো হতো যা চায়। পিজা বার, তাহলে অন্য পুরুষের সাথে খাইতে যাওয়ার দরকার পড়লো? রাইট, এটাই আমার কথা। তো ওইখানে আমি আমার সম্পর্ক এন্ডিং করে দিব। তা আমার ফ্রেন্ড ছিল এক করলো, এইবারের মতন তুই মাফ করে দে। আমি কতবার মাফ করব, কতবার, এইবারের মতো মাফ করে দে। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। তো প্রেগনেন্সির মাঝখানে, প্রেগনেন্ট আর কি, তো বাচ্চা মিসক্যারেজ হতো প্রচুর পরিমাণের। সে মিসক্যারেজ করতো, এমনি মিসক্যারেজ হতো, ওষুধ খেতে প্রচুর মানে, এবং ওষুধের নামও জানতো। তা আমি জিজ্ঞেস করতাম তুমি এত ওষুধের নাম জান কীভাবে? আমার ভাবিটাবে এদেরকে দেখতাম, কিন্তু তার ভাবিরা কিন্তু তার সাথে থাকতো না। আচ্ছা ঠিক আছে। তো কী হলো আপনার, আমার এক ইনফ্লুয়েন্স ছিল বর্তমান যে আমার ওয়াইফ। তো সামহাউ আমার কোনো এক কারণে উনি বাসা থেকে বের হয়ে আসে। তো আমি বলছি চিন্তা করার কিছু নাই, আমি যতদিন আছি, তোর ভাই যতদিন আছে, তোর কোনো টেনশন নেই। আপনার কী কারণে? আমার কারণ কি, ওর ফ্যামিলি আপনার ওকে বিয়ে দিতে যাচ্ছিল। তো বলছে ভাই আমি পড়াশোনা করতে চাই। আমি ওকে তুই তুমি পড়াশোনা করতে চাস, সমস্যা নেই, ভাইয়া আছে, সমস্যা নেই, ভাইয়া দেখবে। তো তাকে আমি বলতাম এটার এই প্রবলেম আমি শেয়ার করতাম। নট অনলি সে, আমার আরও অনেক ইনপ্লয় ছিল, কারণ আমার খুব ইচ্ছা ছিল আমার ছোট বোন থাকবে। আর আমি আমার বোনের সংখ্যা বেশি। আমার বড় বোন মারা গেছে প্রায় আজকে 16-17 বছর হয়ে গেছে। তা আমি বড় বোনদের আদরে খুব বড় হয়েছি। তো সে একা না, সব ইমপ্লয়ি মেয়েদের ক্ষেত্রে আমার খুব হার্ড লাইন ছিল, এবং তারা জানতো যে ভাইয়া খুব সলিড মানুষ, ভাইয়াকে সব কিছু ফ্র্যাঙ্কলি বলা যায়, কোনো প্রবলেম নেই। কিন্তু তাকে শেয়ার করাটা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। আমি বললাম যে আব্বাকে বলো যে যদি কিছু পাঠায় ওকে যেন দিয়ে দেয়। সে চিন্তা করতো যে তার সাথে আমার সম্পর্ক, এবং তারই এক ছোট ভাই, সে মাধ্যমে এটা বলে যে ওনার সাথে ওনার সম্পর্ক আছে, কিন্তু আমার সাথে তার কিন্তু কোনো কিছুই নেই। তো যখন আমার বেবি হবে তখন হসপিটালে, তখন আমাকে বলছে ভাইয়া তুমি কই, তো আমার দেরি হবে, আমি তাহলে তুই কাজ কর, তুই এখানে চলে যা। কার বেবি হবে? আমার বেবি তখন পেটে, জি, হসপিটালে। তো ওই মেসেজটা উনি দেখে উনি সন্দেহ করে ওই মেয়েকে ডাকানো হয়। আমার ফ্রেন্ড সার্কেল থাকে, কলিগ থাকে, ওইখানে উনি খুব সিনক্রেট করে, খুব ভিডিও করে, সিনক্রেট করে যে মেয়ের সাথে আমার সম্পর্ক কিছু। আমি বললাম আমার সাথে কোনো সম্পর্ক নেই, কোনো কিছুই নেই। তো উনি প্রায় 3-4 ঘন্টা সিনক্রেট করার পর উনি বুঝতে পারে যে আসলে আমার সাথে কিছু নেই। প্রেগনেন্সি টাইমে আপনার পুরা আমি দেখা যায় এলো সকাল 9টায় বেরোতাম, 10টায় এসে আবার রান্নাবান্না করতাম, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আবার শুতাম। তো ওনার আস্তে আস্তে ডিমান্ড বাড়া শুরু হলো, ঠিক আছে এটা লাগবে। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করতাম। তো প্রত্যেক মাসে আপনার ওনার যেহেতু বেবি আমার মিসক্যারেজ হতো, তো ওনাকে এক্সট্রা চেক আপে রাখা হতো। তো এক্সট্রা চেক আপে রাখা হলো, সব কিছু হলো, আলহামদুলিল্লাহ আমার বেবি হলো। বেবি হওয়ার পর ওনার আস্তে আস্তে বেবির প্রতি মন ওঠা শুরু করলো। বেবিকে উনি খাওয়ায় না, দাওয়ায় না, কোনো কিছু করে না, উনি ওনার ফোন নিয়ে ব্যস্ত, সাডেনলি ফোন নিয়ে ব্যস্ত, এইটা করছে ওইটা করছে। তো বেবির 6-7 মাস খুব ভালো ছিল। 8 মাস থেকে
আপনার আমার বেবি ওর মতো করে বড় হচ্ছে এবং ও খুব ঠান্ডা মেজাজের বাচ্চা। তো ওকে সে টেক কেয়ার করে না, খাবার দাবার কোনো কিছুই নেই। দেখা গেল সকালবেলার খাবার সন্ধ্যা থেকে সে খাওয়াচ্ছে। তো আমার বেবি রাত 11টা-12টার পর দিকে অপেক্ষা করে আমি কখন যাব তাকে খাওয়াবো। তো এই সাডেনলি এটাই হতো, তাকে আমি খাওয়াতাম, আমি ঘুম পাড়াতাম। তো আস্তে আস্তে সে খুব কথা বলা শুরু করে, কিন্তু তার সাথে তাকে কেউ সময় দিত না। তো কী করলো, টেলিভিশন অ্যাডিক্টেড হলো। এই সম্পর্ক তাহলে ভাঙলো কখন এসে ভাইয়া? এই বেবি হওয়ার 8 মাস থেকে শুরু হলো, কন্টিনিউয়াসলি শুরু হলো। তার চাহিদা বাড়লো। কীরকম? তার ফোন লাগবে, তার আইফোনে খুব শখ। আইফোনে খুব শখ, তো ঠিক আছে আমারটা চালাও। না, আমাকে একটা কিনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কিনে দেবো, সমস্যা নেই। তো তাকে কিনে দিলাম, লোন টোন করে এটা করে কিনে দিলাম। তার কী হলো, ফোন পাওয়ার পর তার বাচ্চার প্রতি তো তার তিক্ততা চলে আসলো। বাচ্চাকে রেখে সে বাইরে যাচ্ছে, 6 ঘন্টা নাই, 5 ঘন্টা নাই, বেবির মতন। কোথায় যাচ্ছে? সে তার মতন ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছে। সে কি তখন চাকরি বাকরি করতো? না, তখন চাকরি, সে একদম বসা। আপনার ফুল টাইম সে তার ফোন হাতে, 1 সেকেন্ডের জন্য ফোন নিচে থাকবে না, তার ফোন হাতে। আপনি তো চাইলে তার দেখতে পারতেন কার সাথে কথা বলতেছে না, সব ব্লক করা ছিল। এবং এটা নিয়েই শুরু হয় ঝামেলা। পাসওয়ার্ড শেয়ার করবে না? না, পাসওয়ার্ড শেয়ার করবে না সে। আচ্ছা, আপনার পাসওয়ার্ড সে জানতো সব কিছু, এ টু জেড। কারণ আমার ফেসবুকে ধরেন, ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ ছিল, সে তার অ্যাক্সেস ছিল, কোনো প্রবলেম ছিল না। কিন্তু তার কোনো কিছু আমি দেখতে পারতাম না। কন্টেন্ট শুরু হলো, তো মানুষ আমাকে বলতো, ভাইয়া ভাবিকে দেখছে এখানে, ভাইয়া ভাবিকে দেখছে এখানে, ভাবিকে দেখছে এখানে। টিকটক, ফেসবুক, এক একজনের কমপ্লেন আসা শুরু করলো যে আপনার ওয়াইফ জঘন্য মানুষ, গালিগালাজ করে। মানে ফেসবুকে উনি খুব অ্যাক্টিভ থাকে এবং খুব জঘন্যভাবে কথাবার্তা বলে, এবং এটা নিয়ে কমপ্লেন কন্টিনিউসলি আসতো। তারপর ওনার যেহেতু ফেসবুকে আমার ফ্যামিলি মেম্বার আছে, ফ্রেন্ড সার্কেল আছে, তো তারাও কমপ্লেন করলো, কি ড্রেস নিয়ে এভাবে ভিডিও দিচ্ছে, মানে একদম খোলামেলাভাবে কন্টিনিউসলি। যেহেতু আমি একটা সমাজে চলাফেরা করি, আমার ফ্যামিলির একটা সম্মান আছে, আমার একটা সম্মান আছে, এটা দিনকে দিন ওভার এক্সেস হলো। নট অনলি সে, এবং তার বোনও। আপনার ওয়াইফ যে খোলামেলা পোশাকে টিকটক করতেছে, এটা আপনি জানতেন? আপনি দেখছেন? আমি টিকটক করতাম না, তো আমি কন্টেন্ট জানতাম। এবং তার বাবাও তারপরে বললো এইসব স্টপ করাও। আমি কোনো কিছু বলে আমার সাথে প্রচুর ঝগড়া লাগতো, তাতে কিছু বলা যাবে না। এর মাঝখানে একদিন আমার বাসায় একটা মাদকদ্রব্য পাওয়া যায়, মাদকদ্রব্য। তো আমাকে বলছে, এটা তোমার? আমি কি আমার মানে কী বলতে চাও? এটা আমার মানে, এটা আমার কেন হবে? তো আমার ওয়াশরুম ছিল দুই রুমের। ওর বোন যে ওয়াশরুমে থাকতো, আমি স্মোক করতাম একটা সময়, কিন্তু আমি বাসায় স্মোক করতাম যেহেতু বেবি আছে। তো ওয়াশরুম দেখতাম সিগারেটের গন্ধ। আমি ওয়াশরুমে সিগারেট কে খাই? আমি তো ওয়াশরুমে বাসায় সিগারেট খাই না। পর আস্তে আস্তে আমি জানতে পারলাম এলাকার মাধ্যমে যে সে সিগারেট খায়, তার বোন। আচ্ছা, যেটাকে শালিটাকে আনছেন আপনি? রাইট, সে স্মোক করে এলাকায়। ওইটার একটা জিনিস বাসায় পাওয়া যায়। আচ্ছা, তা আনফর্চুনেটলি আমার চোখেই পড়ে, আমি এই জিনিসটা কার? তো বলছে এটা তোমার। আমি আমার কখনোই না, তোমার আমার ফ্রেন্ডসগুলো কেউ বাসায় আসে না। কারণ যে আমি নিজে বাসায় আসতে পারি না, আমি রাতেরবেলা আসি, তো ফ্রেন্ডসগুলো কখন আসবে? তো এটা আমার পক্ষেই না। তারপরে কি উনি স্বীকার করলো ওনার বোন স্মোক করে, এই জন্য বোনকে মারধর করলে করলো। এইটা কন্টিনিউয়াসলি বাড়া শুরু করলো। ওনার ছোটো বোনও এখন খুব জঘন্যভাবে চলাফেরা শুরু করলো। মানুষের কমপ্লেন, এই ছেলের সাথে চলাফেরা করে, এই ছেলের সাথে চলাফেরা করে, ঈদে এই সাথে দেখতে গেছে, এই সাথে দেখতে গেছে, কন্টিনিউয়াস শুরু হলো। তো একটার কন্টিনিউয়াস বিচার, আমি বলছি স্টপ করেন, ধৈর্যের বাদ বেড়ে যাচ্ছে না। আমি বলছি সম্পর্ক আমি এখানে টানবো, আপনার টানতে পারেন। এবং আমার 3 বছরের রিলেশন, ম্যারিড লাইফে উনি আমাকে 100 বার ডিভোর্স দিচ্ছে, 100 বার ডিভোর্স দিয়ে দেবে। আমার বাপ মা তুলে গালিগালাজ করতো, যে আমার পছন্দ না। আমি তুই বা গালিগালাজ শুনতে অভ্যস্ত না। তো সারাদিন কাজ করে এসে না ঝগড়া করতে ভালো লাগতো না, তুই তোকার এগুলো শুনতে ভালো লাগতো না। তো আমি তো মানুষ, আমার মন ম্যাচ খারাপ হয়ে যেত। সাডেনলি আমি বললাম আপনার সাথে আমার হবে না। ডিভোর্সটা কে দিল? ডিভোর্সটা আমি দিয়েছি। আপনি দিয়েছেন? আমি দিয়েছি। কেস করলো কে? সে। কিসের কেস দিছে? আপনার কি বলে, নারী শিশু? না, নারী শিশু দিয়েছে। আপনার রেপ কেস দিয়েছে। আর কাকে রেপ? আমাকে করছি তাকে। আর হইলো ওয়াইফকে? হ্যাঁ, বাচ্চা নষ্ট। ওয়াইফ কি কেস দিতে পারে?
আই ডোন্ট নো। না আপনার বউ আপনাকে কেস দিয়েছে এবং বাচ্চা নষ্ট মামলা দিয়েছে। আপনার বউ আপনাকে কেস দিচ্ছে? রাইট। বিবাহিত থাকা অবস্থা? না, ডিভোর্সের পর। মানে সময়টা কখন বলছে যে সেপ্টেম্বরে। সময়টা কি বলছে বৈবাহিক জীবন থাকা অবস্থায় করছেন নাকি তারপরে? ডিভোর্স চলাকালীন অবস্থায়, মাঝখানে। ওকে, ড্রপ দ্য পয়েন্ট। দেন পরে বিয়ে করলেন কেমন করে, কি হলো? আচ্ছা, আপনার ডিভোর্স হওয়ার পর আপনার ডিভোর্সের একদিন আগে তো উনি সামহাও উনি আমার এখানে আসে। তখন আমি সাসপেনশন ছিলাম অফিসে। তো আমার অফিসের কলিগ, আমার ফ্রেন্ড, যাকে যে তাকে সহযোগিতা করেছে এই মামলা টামলাই করার জন্য, তারা আমাকে বলে যে তুমি ওর সাথে মিলে যাও। আমি বলছি আমি ওর সাথে মিলে যাওয়া সম্ভব না। আমি অনেক চেষ্টা করেছি, একটা মানুষের ধৈর্য আছে, ধৈর্যের বাঁধ ভাঙতে ভাঙতে এমন হয়েছে যে আমি আর তার পক্ষে সম্ভব না করা তার সাথে আমার। এবং ডিভোর্সের আগে আমি আপনার একটা ঘটনা আমি একটু রিপ্লাই করি। উনি কক্সবাজারে গিয়েছে। কক্সবাজারে একটা হোটেল আছে আমার ফ্রেন্ডের, উনি এর আগে ওই হোটেলে গিয়ে থেকেছে। সে ওই হোটেলে না গিয়ে অন্য হোটেলে একটা থেকেছে সে। এবং আমার ওই ফ্রেন্ডের ম্যানেজারকে বলছে আপনার ভাইকে বলবেন আপনার হোটেলে আমি উঠছি। তো আমার সামহাও কেন যেন আমার একটু কনফিউশন লাগে, যে ছেলে নিয়ে গেছে। আমি বললাম আচ্ছা তোর হোটেলে উঠছে তোর ভাবি? না ভাই আমার ভাবি তো উঠে নাই। তোর ভাবি উঠে নাই? না ভাবি আমার হোটেলে উঠে নাই। এর একদিন পর ওই হোটেলে সে উঠে চেক ইন করে। তো উনি মনে করেছে আমি হয়তো বা জানবো না বা কোনো কিছু ক্যাপ করবো। এর মাঝখানে আমার কাছে খবর চলে আসে উনি কোনো এক ছেলের সাথে, আমার বোনও জানে, কোনো এক ছেলের সাথে কক্সবাজারে। আপনার বউ থাকা অবস্থায়? রাইট। এটা আপনার বউ থাকা অবস্থায় আপনার বউ আর একটা ছেলে নিয়ে কক্সবাজার হোটেলে? আরেক হোটেলে থেকেছে, তারপর একদিন থেকে তারপরে আমার ফ্রেন্ডের হোটেলে উঠেছে। হোয়াটএভার, মানে আরেকটা ছেলের সাথে আরেক হোটেলে কক্সবাজারে আপনার বউ? কি শোনাইতেছেন এসব? এবং আমার বউ, আমার শালি এবং বাচ্চার সাথে। কারণ আপনার ওইখান থেকে ওই হোটেলের ডিস্টেন্স 10 মিনিটও না। তো উনি যেতে পারবেন ওই হোটেলে। তো লাস্টে কি উনি অনেক স্বীকার করছে না আমি হোটেলে থাকি না, আমার খুব কষ্ট লাগতেছিল, আমি সামনে একটা হোটেল পড়ছি ওই হোটেলে উঠে গেছি। তো আমি বললাম আপনি আমাকে কী বোঝান? আপনি যদি তাকে একটা ফোন দেন সে আপনাকে বাস স্টপ থেকে রিসিভ করে নিয়ে যাবে, 10 মিনিটের রাস্তা। তো আপনি আমাকে বোঝাচ্ছেন আপনি হোটেলে থাকতেছেন না, আপনার কাছে তো হোটেল ভাড়া নেই, তাহলে হোটেল ভাড়া আমি এখন কেন দেবো? আপনার কাছে অবশ্যই টাকা আছে। সেকেন্ড বিয়ের আসে না? আচ্ছা, তো 14 তারিখ লাস্টে আমার ডিভোর্সের একদম লাস্টের একদিন আগে তো ওনার মিউচুয়াল আসে যেন আমি ওনার সাথে মিলে যাই। আমি বলছি আমি মিলবো না। তো আমার ফ্রেন্ড সার্কেল ছিল, আমার অফিসের কলিগ ছিল, তো ওনার কথা হলো যে আমাকে মিলতে হবেই। বাসিতে আমি বলছি না, এটা অনেক টেনে গেছি আমি, যেটা আমার আগে শেষ করা দরকার ছিল সেটা আমার একটু লেট করে ফেলছি। তো আমি এটা করবো না, আমি সাথে সংসার করবো না। এর পরের দিনই রাত্রেবেলা, ওই দিন রাত্রেবেলা আমাকে সে থ্রেট করে যে তোমার খবর আছে, তুমি যদি আমার সাথে শেষ করো তাহলে এর প্রস্তাব হবে তোমার। ঠিক আছে তুমি যা করতে পারো, কী হবে, জেলেই তো খাটবো, তাও রাজি আমি। বা এই প্রত্যেক দিন জেল খাটাচ্ছে, একেবারে জেল খাটা ভালো। তো উনি ওই ভিডিওটা ভাইরাল করলো। ওই যে আপনার ছোট বোনের সাথে যেটা? হ্যাঁ, ভিডিওটা ভাইরাল করলো এবং অফিসিয়ালভাবে আমি একটা প্রেশারে পড়লাম প্রচুর পরিমাণে। আমার চাকরিতে এমনি সাসপেন্ডে আরও লড়চড় হয়ে গেল। তো অফিস থেকে প্রেশার আসলো এটাকে ডিলিট করার জন্য। তো এই ভিডিওটা সে ছাড়াইছে আমার এক্স এক কলিগের মাধ্যমে। ওকে, পরে তো আপনি এই ভদ্রমহিলাকেই বিয়ে করেন যার সাথে আপনি ভিডিও ছাড়েন? হ্যাঁ। তো আপনার কি হয়, আমি এটা মামলা করতে যেতে চাচ্ছিলাম। তো আমাকে কোনো মতে আমার বস বললো মামলা করো না, এখন আমি তাকে ম্যানেজ করছি। তো উনি সময় দীর্ঘায়িত করছে বারবার যেন ভিডিওটা আরও ভাইরাল হয়, আমার অফিসিয়ালি প্রবলেম হয়। তো না পারতে পরে রাত্রে 11:30টায় আমি তাকে দিয়ে মামলাটা করালাম। মামলা করানোর পর আমার বাসার থেকে খুব প্রেশার আসলো, আর উনি খুব প্রেশারে পড়ে গেল। ভাই আমার সাথে কিছু ছিল না, তারপরে তো আমি একই অবস্থায় পড়ে গেলাম। আমার মাকে বললাম, আমার বোনকে বললাম কী করবো, কাজ করো, মেয়ের জীবন নষ্ট করে লাভ নেই, বিয়ে করে ফেলো। তো উনি ওনার বিয়ে করে উনি ওনার জায়গার মতো আমি জাস্ট সেট আপ করে রেখে দিলাম। আমার দুর্দিন শুরু হয়ে গেল, কন্টিনিউয়াসলি আমি চাকরি হারালাম, মামলা খেলাম, 420 মামলা খেলাম। মানে আমি 15 দিনে সাসপেন্ড, এর মধ্যে আমার অনেক গরমিল অফিসে,
দায়ভার আমার উপর আসলো। একটা অ্যামাউন্ট ধার্য করা হলো। তো আমি বললাম আমি কোত্থেকে টাকা দিব, আমার কাছে কিছু নেই, না আমার ঘর আছে না কিছু আছে, আমি একদম নিঃস্ব। এবং সবচেয়ে বড় কথা কি, যারা আমার বাসায় থেকেছে 1 মাস 2 মাস, যাদেরকে আমি রেখেছি, তারা আমাকে একদিনের জন্য বলে নেই ভাই আমার বাসায় এসে একদিন থাকেন। তা আমার ফ্রেন্ড বলে নেই তুই তো আমার অনেক উপকার করছিস, আমার বাসায় এসে একদিন থাক, একদিন খা, বলেনি। আমার এক দুঃসম্পর্কের ফ্রেন্ড, তার বাসায় আমি গিয়ে থাকতাম, জামা কাপড় বলেন কিছু বলেন, একদিন খেতাম একদিন খেতাম না। এর মধ্যে অফিসের প্রবলেম শুরু হলো কন্টিনিউয়াসলি। সে আমার মাকে গালিগালাজ করতো ফোন দিয়ে, হ্যান করবে ট্যান করবে, ভিতর দিয়ে করে দিবে, ইচ্ছা মতন গালিগালাজ করতো। আমার ভাই বোন সবাইকে গালিগালাজ করতো, দেখে নিবে, সবাইকে খবর করে দিবে। তো আমার ভাই বোন বললো যে স্টপ থাকো, ওনার সাথে লাগার দরকার নেই। তো স্টপ থাকতে থাকতে কী হলো, উনি আমার লাইফটা খেল করে দিল। এবং আপনি জেলে গেলেন? আমি জেলে গেলাম। কতদিন ছিলেন? 117 দিন ছিলাম। বের হওয়ার পর? এর মাঝখানে একটা ট্র্যাজেডি আছে। তো জেলে যাওয়ার পরে আপনার আমার জামিন হয়ে যাওয়ার কথা প্রথম দিন। তো নিবিড় ভাই, আসলে জেল জীবনটা কি আমরা কখনো দেখিনি বা আমার ফ্যামিলি কখনো দেখে নাই। তো ওইটা ছিল আমার জীবনে একটা, মানে আমি স্বপ্ন ছিল কিনা দুঃস্বপ্ন ছিল আমি ঠিক জানি না। জেলের জীবনটা এখনো আমি মনে করতে চাই না, খুব কষ্ট ছিল। এক কাপড়ে 7 দিন ছিলাম, জানতাম না কীভাবে কী করে। জেলে ছিলাম 117 দিন, আমার কোনো ভাই বোন আমাকে দেখতে দেয়নি, কেউ দেখতে যায়নি। তো আমি বলতাম যে এইটা করো ওইটা করো, কিন্তু তারা চিন্তা করতে কি আমি মনে হয় আসলেই দোষী। যাকে আমি বিয়ে করছি, যে কিনা আমার সাথে থাকার কথাই না, যে আমার সাথে সংসারই করে নাই, সে আজকে ওইখানে 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 ওইখানে, সে প্রত্যেক দিন দেখা করতে যেতাম, প্রত্যেক সপ্তাহে দেখা করতে যেত। তো তাকে আমি বলতাম আমি মাকে দেখবো, আমি ভাই বোনকে দেখবো, তারা কেউ আসে নাই। হয়তো বোনরা আসে নাই তাদের ফ্যামিলির চাপে, এর চাপে, ভাই আসতে পারে নাই। তো ওইখানে হতে পারে তারা আসামি, কিন্তু কিছু মানুষ ছিল যার কারণে হয়তো আমি খুব ভালো মতন থাকছি। এবং একটা সময় আমি এমন হয়ে গেছি অ্যাটেম্প নিব, আমি পারছি না, মানে দম বন্ধ হয়ে যেত, সারা রাত ঘুমাতাম না। 24 ঘন্টার মধ্যে 1-2 ঘন্টা শুধুমাত্র ঘুমাতাম। আমার যে লিডার ছিল, তো উনি আমাকে বলতো ভাই একটু ঘুমান, উনি আমার সাথে নিয়ে ঘুমাইতো। আমি ঘুমাইতাম না, আমি সারা রাত জেগে থাকতাম, নামাজ পড়তাম, আমি করতাম, বসে থাকতাম। ওই লোকটা আমাকে খুব ভালো সাপোর্ট করছে, অনেক। 2টা ছোটো ভাই ছিল, আমাকে দিন রাত সাপোর্ট করছে, আমার সাথে বসে থাকতো যে ভাইয়া না কিছু করে বসে। কারণ মনে করতাম 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ। এই যে বের হইলেন, বের হওয়ার পরে আপনার প্রেজেন্ট ওয়াইফের রিয়াকশন কেমন? উনি এখন পর্যন্ত আমাকে সব কাছ থেকে চেষ্টা করছে বাঁচানোর জন্য, কিন্তু পরবর্তী যে আছে এক্স ওয়াইফ, উনি বারবার আগ্রাসী হচ্ছে, মানে আমার ব্যাপারে জানতে চাচ্ছে আমি কই না কই, এবং আমার সম্পর্কে জানতে চাচ্ছে আমি কোথায় আছি না আছি, কী করতেছি। ভাইয়া, এই আপনার লাইফ স্টোরি থেকে মানুষ যদি শেখে, কি শিখতে পারে বলেন তো? বিয়ে করার আগে অবশ্যই দেখে শুনে বিয়ে করবেন, অতীত জেনে বিয়ে করবেন। আর ব্ল্যাক ম্যাজিক এমন একটা জিনিস, একটা ফ্যামিলিকে ধ্বংস করতে 1 সেকেন্ড লাগে না। এবং এই ব্ল্যাক ম্যাজিকের জন্য আমি খুব ভালো কিছু শিখেছি, আবার খারাপ কিছু শিখেছি। এবং এই ব্ল্যাক ম্যাজিকে আমার বর্তমান ওয়াইফও ভুক্তভোগী। আমার এক্স ওয়াইফ তাকে মারার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছে, এবং এটার প্রুফনেসও আমার কাছে আছে।